ছোটোখাটো যে ভুলগুলো এখনো করছেন তারা অবশ্যই এইগুলো কিন্তু দেখে নিন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অন্য কোনো টাকা নাও ঢুকতে পারে। তো কিছু কিছু ভুল, ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু হতে পারে আপনার পেপারটি ক্যান্সেল। তো তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক ঠিক সঠিক নিয়মে এবং ঠিক কীভাবে আপনি দ্রুত এই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং ঘরে বসেই। তো সেটা আজকে দেখাবো, চলো। তো অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম সকলে সেটা জানে। তো পরিবারের প্রধানের এখানে নাম, পরিবারের প্রধান যদি সেই ফ্যামিলি যদি 4 জন কি 5 জন থাকে, যেখানে পরিবারে 5 জন আছে, বাবা মা এবং ভাই দাদা স্ত্রী, যাই হোক 5 জন আছে। তো 5 জনের মধ্যে 5 জনকার হেড যে হবে তার কিন্তু নামটা এখানে, তার বাবার নাম, তার মা যদি থাকে মায়ের নাম। তো এখানে আমি দিয়েছি রজত রায়। আর এই যে রজত রায় এই যে পরিবারের প্রধান পিতা, পরিবারের হেড মানে 5 জনের হেড হচ্ছে এই রজত রায়। তো তার নামটা আধার কার্ড দেখে দেখে এখানে লিখে দিয়েছে দেখুন। সঠিক টিক হলে চিহ্ন দিন, সঠিক হলে টিক চিহ্ন দিতে বলেছে। আর আধার কার্ড অনুযায়ী এখানে কিন্তু নাম, অ্যাড্রেস, ঠিকানা সব। তারপর জন্ম তারিখ, দিন, মাস, বছর, জন্ম তারিখটি আধার কার্ডের দেখে দেখে কিন্তু লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ, এখানে কি পুরুষ, তিনি মহিলা, সেটি লিখতে হবে এখানে। পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নম্বর, আধার নম্বর কিন্তু এখানে আধার নম্বরটা দেখে দেখে কিন্তু লিখে দিতে হবে, 12টার সংখ্যা আধার নম্বর। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো যে ফর্মটি যতটা সম্ভব পারবেন আপনারা ইংরেজিতে টাইপ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই যে ডেটা এন্ট্রি যখন হবে ভিডিওতে, তখন কিন্তু এটা ওরা ইংরেজিতে কিন্তু টাইপ করে কিন্তু সাবমিট করবে, তাই ইংরেজিতে লিখলে এটা খুব সুবিধা হবে। তারপরে 5 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি যদি থাকে বা যদি জানা না থাকে তাহলে এটা লেখার কোনো দরকার নেই, ছেড়ে দেবে। পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারের সদস্য সংখ্যার কথা বলে যে কজন আছে, 5 জন, 4 জন, কারো বাড়িতে 3 জন, তো সেরকম এখানে সংখ্যাটা লিখে দেবেন। তারপর ঠিকানা, এখানে ঠিকানা দেখুন স্থায়ী ঠিকানা বলেছে, এখানে কিন্তু স্থায়ী ঠিকানা বলেছে, তাই স্থায়ী ঠিকানাটা লিখতে হবে। অনেকে আছে কি বাইরে কাজ করে, বাইরে থেকে কাজ করে এবং সেখানে তারা পাকাপাকিভাবে ঘর ভাড়া করে থাকে, কাজ করে বছরের পর বছর, মাসের পর মাস, সেখান থেকে তারা থেকে অ্যাপ্লাই করছে। তো তাদের ক্ষেত্রে আধার কার্ডে যে স্থায়ী ঠিকানা করা আছে সেটা কিন্তু লিখতে হবে। এখানে লিখতে হবে ভিলেজ, ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে আছে পিএস, ডিস্ট্রিক্ট এবং পিন নম্বর এবং স্টেট, সেটা কিন্তু লিখতে হবে অবশ্যই। যোগাযোগ নাম্বার অর্থাৎ ফোন নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে। আর কি ফোন নাম্বার দেখুন, পরিবারের যে ফোন নাম্বারটা আছে সেটা যেন পরিবারের প্রধানের সাথে আধারের সাথে মোবাইল নম্বর যেন যুক্ত থাকে, মানে আধারের সাথে যেন মোবাইল নম্বর যুক্ত থাকে সেরকম কিন্তু নাম্বার, 10 সংখ্যা নাম্বার কিন্তু এখানে দিতে হবে। আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে সেই নাম্বার দেবেন না। পরিবারের প্রধানের যার সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের। এখানে পরিবারের প্রধানের সকল সদস্যদের কিন্তু আধার নম্বর, নাম, সম্পর্ক, কত তারিখে জন্ম সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। আর এই পাশে দেখুন অন্নপূর্ণা ভাণ্ডারে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তারপরে পাশে দেখুন বয়স 5 বছরের কম হলে আধার না চিহ্ন করুন, অর্থাৎ কোনো ছোট ছেলে আছে আপনার বাড়িতে 3 বছর 4 বছরের, তাদের আধার কার্ড হয়নি, সেটাতে না টিক করে দেবেন। এখানে দেখুন পরিবারের প্রধান রজত রায়, তো পরিবারের প্রধানের যে তার নামটা এখানে লিখতে হবে। তারপরে যে সদস্য, এবার তারপরে যে সদস্য আছে পরিবারের প্রধানের যে তারপরে যে কজন সদস্য আছে সেটা কিন্তু এখানে সিরিয়াল অনুযায়ী করা আছে। দেখুন সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে করা আছে। সদস্য 1 তার নামটা এখানে লিখতে বলা হয়েছে, জন্ম তারিখটা আধার কার্ড দেখে দেখে, লিঙ্গটা কি আছে, মেল কি ফিমেল সেটা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক যদি এখানে স্ত্রী হয়, রজত রায় যদি স্ত্রী এখানে হয় তাহলে তার সম্পর্ক হবে ওয়াইফ, স্ত্রী। পরিবারের আধারের নম্বর, তার আধার নম্বরটা। সদস্য 2 ছেলে থাকে তার ছেলের নামটা, তার জন্ম তারিখ এবং লিঙ্গ কি আছে সেটা কিন্তু দেখে দেখে আধার কার্ড দেখে দেখে ফিল আপ করতে হবে। এইভাবেই সদস্য 1, 2, 3, 4, 5, ঠিক আছে, 5 এভাবে কিন্তু সদস্যটা ফিল আপ করতে হবে। আর একটা কথা সেটা হলো গিয়ে দেখুন, সেটা হচ্ছে যে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য কে আবেদন করা হচ্ছে, এখানে কে করছে, রজত রায় তো তার স্ত্রী করছে, তাহলে এখানে তার স্ত্রীটা এই জায়গাটায় হ্যাঁ হবে, হ্যাঁ তার স্ত্রী করছে। এবার যদি তার কোনো তারও যদি মানে তার ছেলের স্ত্রী যদি করে তাহলে তার ক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে হবে। তো 10 নম্বর কলমটা দেখুন, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে টাকা ট্রান্সফার করা হবে। তারপর এখানে কি দেওয়া আছে দেখুন, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু দিতে হবে এখানে। আর যদি না থাকে তাহলে অবশ্যই ডিবিটি লিঙ্ক করে তারপরে কিন্তু জমা দেবেন ফর্মটা, তার আগে কিন্তু দিলে হবে না।
তাই এখানে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি করা আছে, তার অ্যাকাউন্ট নাম্বার যদি এসবিআই থাকে এসবিআই, এখানে ব্যাংকের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আইএফসি কোড, সদস্য ওয়ান যে আছে তার এখানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এভাবে সদস্য যে কটা সদস্য আছে হয়তো 5 জন আছে, তারপরে 3 জন আছে, তাদের এই ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকের নাম, অ্যাকাউন্ট এবং আইএফসি কোডটা লিখতে হবে। এটা গেল। এরপর হচ্ছে এপিক নম্বর, ভোটার কার্ড বা এপিক নম্বর, সেটা কিন্তু খুবই জরুরি, ভোটার কার্ড বা এপিক নম্বর। সেটা হলো এপিক এইচ হেড অফ দ্য ফ্যামিলি থেকে সকল সদস্য প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার নম্বর সহ অংশ নম্বর। এখানে দেখুন এপিক নম্বর বলা আছে, এপিক নম্বরটা দিতে হবে ভোটার আইডি কার্ডে থেকে প্রথমেই থাকে যে এপিক নম্বর সেটা। তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, ক্ষেত্র বিধানসভা ক্ষেত্র অনেকেই জানেন যে কাদের কাদের বিধানসভা ক্ষেত্র পড়ে, সেই সব নাম, সেই বিধানসভা ক্ষেত্রের নামটা এবং অংশ নম্বর। অংশ নম্বরটা অনেকে জানেন, অংশ নম্বরটা দেখুন একটা বিএল একটা কাগজ দিয়ে গেছিল, ছোট কাগজ, সেই কাগজের মধ্যে লেখা ছিল অংশ নম্বর বা পার্ট নম্বর বলে, সেটা হচ্ছে বুথ নম্বরটা, সেটাই হলো অংশ নম্বর। এখানে কিন্তু বুথ নম্বরটা এখানে লিখতে হবে পাশে অবশ্যই। এবং যে কটা সদস্য আছে যাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদের কিন্তু এইরকমভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বরটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বিভাগে 12 নম্বর হচ্ছে বিভাগে অসংরক্ষিত, সংরক্ষিত তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, ওবিসি। তাহলে এখানে যে ক্যাটাগরিতে জাতি পড়ে তারা সেই ক্যাটাগরিতে লিখবে, টিক করবে। তফসিলি জাতি হলে এসসি হলে এই ঘরে টিক করবে, তফসিলি উপজাতি হলে এই ঘরে টিক করবে এবং ওবিসি হলে এই ঘরে টিক করবে। তো এটা গেল। তারপরে রেশন কার্ড দেখুন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। তারপরে হচ্ছে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের ধরন উল্লেখ করুন। এখানে রেশন কার্ডের যে নামের ধরন আছে সেই ধরনে কিন্তু টিক করতে হবে, AAY, তারপরে এসপি, এইচএইচ, এই ধরনের টিক করতে হবে, যার যেটা আছে সেটা সে টিক করবে। রেশন কার্ডের দেখে দেখেই বুঝতে পারবেন। তারপরে পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না তোলে তাহলে নাতে টিক করবেন। তারপরে বাড়ির ধরন, আপনার বাড়ির কিরকম, 3 বা 4 তার বেশি পাকা বাড়ি রয়েছে, আপনার বাড়িতে যদি 3 থেকে 4 পাকা বাড়ি রয়েছে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। সঠিক হলে সেটা টিক দিন। সঠিক। পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যে পরিবারের আপনার বাড়িতে বাস করছেন সেই জমির মালিকানা আছে কি, যদি হ্যাঁ আছে তাহলে হ্যাঁতে টিক করবেন, যদি না থাকে তাহলে নাতে টিক করবেন। আর যদি থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, হলনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি, এটা কিন্তু জেরক্স করে সাথে করে দেবেন। তারপরে আছে পরিবারের সদস্যের মোট জমির পরিমাণ তোকে লিখতে বলা হয়েছে। তারপরে জমি রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আওতার জমির নথি, যদি থাকে লিখবেন, না থাকলে ছেড়ে দেবেন। যানবাহন, আপনার পরিবারের কোনো সদস্য যদি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, আর যদি না হয় তো নাতে ঠিক করে দিন, ব্যাস। তারপরে হলো পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, স্বাস্থ্য বীমা যদি থাকে হ্যাঁ, এবং সেটা সরকারি কি বেসরকারি এবং কার আছে, হেড অফ দ্য ফ্যামিলি, সরকারি যদি হয় সরকারি, এবং কত বিমার অঙ্ক, মানে বিমার কত টাকা বিমা সেটা লিখতে হবে। প্রিমিয়ামের বিবরণ সেটা লিখতে হবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 এভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সরকারি না বেসরকারি প্রিমিয়ামের অঙ্কটা দিয়ে প্রিমিয়ামের বিবরণটা লিখতে হবে, বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ এইভাবে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে আয় বা পেশা, দেখুন এখানে লিখেছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কোনো ট্যাক্স প্রদান করেন, প্যান বা ট্যাক্স প্রদান করেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে, যদি না হয় তাহলে নাতে ঠিক করবেন। পরিবারিক সদস্যের প্যান কার্ড যদি থাকে, এখানে যে দিতে হবে এমনটা কোনো কথা নেই, যদি থাকে বলেছে তবেই উল্লেখ করবেন, নাহলে দেওয়ার কোনো দরকার নেই। হেড অফ দ্য ফ্যামিলি অনেকের আছে 5 জন সদস্য, 2 জনের প্যান কার্ড আছে, 3 জনের নেই, সেক্ষেত্রে যে 2 জনের আছে সেই 2 জনে এখানে নাম আর প্যান নম্বরটা লিখবেন। সদস্য 1, সদস্য 2 এই নামটা এখানে লিখে দেবেন, ইংরেজিতে ক্যাপিটালে প্যান নাম্বারটা লিখে দেবেন, দেখে দেখে যেভাবে আছে সেভাবে দেখে দেখে লিখে দেবেন। তারপরে আছে কর্মসংস্থান, এখানে কিন্তু বলা হয়েছে কর্মসংস্থান, ঠিক আছে, এখানে কিন্তু বলা হয়েছে কর্মসংস্থানের পরিবারের প্রধান যে তার কর্মসংস্থান কি, সরকারি নাকি বেসরকারি কর্মচারী, সংগঠিত এবং স্বনিযুক্ত উদ্যোক্তা বা মালিক, মাসিক সময় কর্মরত, পার্ট টাইমার, সংগঠিত সংযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিবারিক অন্যান্য। তো আপনারা জানবেন কি করে না করে পরিবারের প্রধান, সেই অনুযায়ী সেখানে ঠিক সদস্য, পরিবারের সদস্য প্রধান ছাড়া অনেক সদস্য এখানে জানবে কি কাজ। সদস্য যদি সে কোনো না করে, ধরুন আপনার স্ত্রী কোনো কাজ করে, কি হাউস এখানে বেকার জায়গায় ঠিক করে দেবেন। আর যদি কোনো পার্ট টাইমের কাজ আছে, সময় কর্মরত পার্ট টাইমের জবটা সেটা ঠিক করেন, সেভাবে দেখে দেখে দিতে হবে। অনেকে আছে যারা কৃষিযুক্ত, তারা কিন্তু তারা এসব করে।
তারপরটা দেখবেন এখানে কিন্তু যা হয়েছে যে শিক্ষিত প্রাপ্ত সদস্যদের সংখ্যা এবং পরিবারের প্রাপ্ত সদস্যের শিক্ষিত সদস্যের সংখ্যা কজন এবং অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা কজন, সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তবে সকল শিক্ষিত প্রাপ্ত সদস্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এখানে যোগ্যতা প্রদান করতে বলা হয়েছে। তো শিক্ষিত ও প্রাপ্তবয়স্ক সদস্যের অশিক্ষিত সদস্যের সংখ্যা লিখে তারপর দেখুন পরিবারের প্রধান শিক্ষক কি অশিক্ষিত, যদি শিক্ষিত শিক্ষিত ঠিক এবং সর্বোচ্চ শিক্ষাগত কত ক্লাস অব্দি পড়েছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে, অশিক্ষিত হলে অশিক্ষিত জায়গায় এভাবে কিন্তু এটা ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে কোনো 5 নম্বর কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ মন্ত্রী পদ বিধায়ক বড় স্থানীয় সংস্থা প্রাক্তন বর্তমান ধারক মানে বর্তমান প্রাক্তন কাজের সাথে যুক্ত আছে পঞ্চায়েতের বা পৌরসভার তার বা বিধায়ক সংসদ পদে যদি যুক্ত থাকে হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁতে ঠিক করবেন, যদি হয় তাহলে নাতে ঠিক করবেন। কোনো সদস্য কি না কোনো সদস্য কি কোনো মন্ত্রী কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী সংসদ বিধায়ক সদস্য কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী সংসদ বিধায়ক পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে, যদি না হয় তাহলে নাতে, হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এখানে কিন্তু দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, অর্থাৎ এই যদি সংসদের বা পঞ্চায়েতে কোনো যদি কর্মী হন বা পৌরসভার স্থানে যদি কোনো কর্মী হন তার যে সদস্য নম্বরটা সেটা কিন্তু এখানে নথিতে জমা দিতে বলা হয়েছে। তারপরে দেখুন কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী মানে পরিবারের 5 জনের মধ্যে কেউ কি সরকারি কোনো পেনশন পান, যদি না হয় তাহলে নাতে ঠিক, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ঠিক, আর যদি হ্যাঁ হয় তাহলে তার সদস্য নম্বরটা এখানে দিতে বলা হয়েছে এই জায়গাটায়। যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপটা যুক্ত করতে বলেছে কিন্তু এখানে। আর যদি কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবদ্ধ আছেন অর্থাৎ জিএসটি কি প্রদান করেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ঠিক, যদি না হয় না ঠিক, যদি হ্যাঁ হয় তাহলে জিএসটির একটা নাম্বার থাকে সেই নাম্বারটা লিখতে হবে। পারিবারিক মোট বার্ষিক আয়, এখানে পরিবারের যে 5 জন সদস্য আছে 3 জনের হোক 2 জনের হোক মোট একটা বার্ষিক আয় সেটা কিন্তু এখানে লিখতে হবে সংখ্যাতে। তারপরে সিসিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ কেউ যদি নাগরিকত্ব আবেদনের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে কি যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর, ইস্যু করা হয়েছে যদি হয় তাহলে সার্টিফিকেটের নম্বর, এটা যারা আবেদন করে তাদের জন্য, যদি আবেদনে যদি থাকে তাহলে এখানে কেউ প্রযোজ্য নয়, যারা আবেদন করেনি তাদের জন্য প্রযোজ্য নয়। ঠিক অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি এবং শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ইত্যাদি। পরিবারের প্রধান নাম নম্বর, অর্থাৎ কোনো কারো যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড যদি থাকে সেটার নম্বর, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে বলেছে, কর্তৃপক্ষের বিবরণটা দিতে বলেছে, সেটাই বুঝে যে সকল সদস্যের আছে তারাই কিন্তু এটা দেবেন, আর যাদের নেই তারা কিন্তু এই ঘরগুলি ছেড়ে দেবেন, অর্থাৎ লেখার দরকার নেই। তারপরে দেখুন এখানে যদি SIR এ 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, প্রযোজ্য নয়। যাদের বাদ পড়েনি তাদের প্রযোজ্য নয় বা নাতে টিক দিয়ে দেবেন। যাদের বাদ পড়েছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাই মামলার বিবরণ দিতে চেয়েছে, অর্থাৎ মামলাটির জন্য যে আবেদন করেছেন সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এভাবে সদস্য 1, 2, 3, 4, 5 যাদের ট্রাইব্যুনালে 2026-এ সিসিএর বাদ পড়েছে সেটা তাদের উল্লেখ করতে বলা হয়েছে। তারপরটা হচ্ছে 5-এ সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি পরিবারে শিশু থেকে থাকে অর্থাৎ 2 জন 3 জন যদি শিশু থাকে, শিশুদের নাম, এখানে শিশু সদস্যের নাম্বার বলেছে, শিশুদের নাম, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন কোন মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সেটা, আর সরকারি কিনা বেসরকারি কিংবা স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং টিক দিতে হবে, সরকারিতে ঠিক। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করতে, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি এভাবে লিখতে হবে। তো যে কটা শিশু আছে সে কটা শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন সরকারি কিনা বেসরকারি সেটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে।
তারপরে আছে শিশুদের টিকাকরণ। দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকাকরণের নেওয়ার শেষ তারিখ, টিকা না নেওয়ার কারণ। যদি কোনো শিশু টিকা নেয়নি তাহলে তার তারিখ, কারণটা দিতে হবে। এবং যে টিকা কার্ড মানে যদি হ্যাঁ হয় তাহলে টিকার কার্ডটা, আইডিটা চেয়েছে দেখতে, মানে জেরক্স চেয়েছে। এরকম দুটো অপশন আছে এখানে, যদি হ্যাঁ হয় টিকাকরণ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ। একটা কার্ড আইডি আছে, সেটা কিন্তু নাম্বারটা বসিয়ে দিতে পারে। তারপরে আছে দেখুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান যদি বলে প্রধান পায় থাকে তাহলে হ্যাঁতে, যদি হ্যাঁতে টিক হবে, যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে মানে যদি হ্যাঁ হয় প্রকল্পের নাম উল্লেখ করুন, সেই প্রকল্পের নাম কিন্তু লিখতে বলেছে। এই দেখুন এখানে কিন্তু প্রকল্পের নাম জানতে চাওয়া হয়েছে, প্রকল্পের নাম লিখতে হবে। লেখার পরে এই বক্সটা যদি দেখবেন হ্যাঁ করা আছে, এখানে কিন্তু হ্যাঁতে টিক করলে হবে না, কারণ এখানে বলে দিচ্ছে যে আপনি কি এই প্রকল্পে নিজেকে প্রত্যাহার করতে চান, না আপনি যে প্রকল্পটা পাচ্ছেন সেটা কি এখান থেকে প্রত্যাহার করতে চান। যদি না চান তাহলে এখানে হ্যাঁতে কোনো টিক দেওয়ার কোনো দরকার নেই, খালি রেখে দিন। তারপর দ্বিতীয় সদস্য, যদি কেউ কোনো প্রকল্প টাকা পেয়ে থাকে সেটা কি, নামটা শুধু লিখতে হবে, এই হ্যাঁতে টিক করার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু করতে হবে। তারপর লাস্ট যেটা আসছে সেটা হলো দেখুন, এইভাবে পাঁচজন সদস্যের প্রকল্পের সদস্য করা আছে, সেই ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে। যারা যারা পায় না তারা লেখার কোনো দরকার নেই, শুধু খালি সদস্য যে সংখ্যাটা আছে দেখুন, সদস্য চারে তাকে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না, শুধু ঠিক করে এখানে প্রকল্প লেখার কোনো দরকার নেই। তো 2 নম্বরে আছে যেটা, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। স্বঘোষিত সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করতেছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যে নথিগুলো এতক্ষণ ধরে লিখলাম বা ইনফরমেশনগুলো দিলাম সেটা আমি সম্মতি, এখানে টিক দিতে হবে। এবং এটার জন্য যেন মিথ্যা না হয়, সত্য হলে আমি এখানে সব তথ্য যেগুলো লিখেছি সবই সত্য এবং আমি সম্মতি দিয়েছি। এবং এই স্বাক্ষরটি কার হবে, এখানে যে স্বাক্ষরটি দেওয়া আছে দেখুন, স্বাক্ষরটি এখানে কার হবে, যে আবেদন করছে, যে বাড়ির প্রধান তার নয়, কিন্তু যে মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন তার কিন্তু এখানে সই লাগবে। যদি সই না পান তাহলে এখানে টিপ সইটা দিয়ে দেবেন। এই হলো, দেখে নিলেন খুব সহজভাবে। হ্যাঁ, নিচে যেটা আছে সেটা সরকারি অফিসিয়ালি তাদের কাজ, এটা কি এদিকে ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে যে কিন্তু আবেদন করছে বা অ্যাপ্লাই করছে সে, অর্থাৎ আপনার বাড়ির প্রধান যদি আপনার বাবা হন, আপনার মা যদি অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা ভাণ্ডার, তাহলে আপনার মায়ের এখানটায় সই বা টিপসই দিতে হবে, এই জায়গাটা তার কিন্তু বুঝতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব এবং চ্যানেলটি লাইক করে কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।